হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার আর এখন বেলা 8:30 বাজে। বর অফিস চলে গেল আর আমি সোজা চলে এলাম বাগানে। বাগানের গাছগুলোতে আজকে জল দেব। গতকালের ব্লগেই বলছিলাম না যে বাগানের গাছগুলোতে বৃষ্টির পর আর জল দেওয়াই হয়নি। মাটিগুলো না ফাটতে শুরু করেছে। সকাল সকালই দেওয়ার ইচ্ছে ছিল জলটা, কিন্তু ওই সকালের দিকে না আর হয়ে উঠলো না। নানান কাজের চাপে বেলাই হয়ে গেল। তাই জন্যে বর অফিস গেল আর দেরি না করে না আমি সোজা বাগানে চলে এলাম। আগে বাগানের গাছগুলোতে জল দেব, তারপর অন্য কাজ করব। আর এখানে দেখো, আমি প্রথমে মগে করে বালতিতে যেরকম জল দিই সেরকমই দিচ্ছিলাম। তারপর না স্টোর রুম থেকে পাইপটা বার করলাম, কারণ এত এত জল টানতে না আমার হাত ব্যথা করতে শুরু করেছে, জানো তো। আর পাইপটা এতদিন কেন বার করিনি বলো তো? এক তো পাইপে ভীষণ জল লাগে, আর তারপর না আমার পাইপটা একটু ছোট। আর ওই বাগানের শেষের গাছগুলোতে, মানে পাঁচিরের ধারের গাছগুলোতে, সেইটা আমাকে বালতি করেই দিতে হয়। তো এক তো পাইপে বেশি জল লাগে, আর তারপর না ওই দিকে আমার বালতি করেই যখন জল দিতে হয় তখন ভাবি যে একবারে বালতি করেই জল দিয়ে দেবো। কিন্তু এখন কি হয়েছে বলো তো, অত অত টব, অত অত বাগানের একা হাতে জল দিতে দিতে না আমার হাত ব্যথা করছে। অনেকটা জল তো টানতে হচ্ছে। আর তাছাড়া জানো তো, হাত পা ব্যথা হওয়ার না আর একটাও কারণ আছে। সেটা হলো এই যে নাচের প্র্যাকটিস। এবার কি বলো তো, আমি তো কোনোদিন নাচ শিখিনি, আজও শিখি না। তো এখন কি হয়েছে, তো আবার তার উপরে না যাও টুকটাক আগে নাচের প্রোগ্রাম করছিলাম, তাই জন্যে নাচের রিহার্সাল করতে হতো। আমি আবার দীর্ঘ না 6-7 মাস নাচটা পুরো বন্ধই রেখেছিলাম। এই মেয়ের বিয়ে থাওয়া সকল কিছু সামলাতে গিয়ে আমি মনে মনে ভেবেইছিলাম যে এখন কিছুদিন নাচটা বন্ধ রাখবো। এবারে কি হয়েছে, এক তো শিখি না, তারপর যদি এই 6-7 মাস একদম এইসবের মধ্যে ছিলাম না, তো এই কারণে কি হয়েছে জানো তো, হঠাৎ করে আবার রিহার্সাল করছি না, একদম শরীরে গা হাত পা সব না ব্যথা হতে শুরু করেছে। তবুও না একদম ছেড়ে দিতে মন চায় না। যখনই রঞ্জনা দি, মানে আমাদের গুরুমা, ফোন করে আয় প্রোগ্রাম করবি, প্রোগ্রাম এসে, তখনই না আমাদের মনটা না ছটফট করতে থাকে। এই সকল জিনিস না অনেকেই সুযোগ পায় না। 1000 টাকা থাকলেও পায় না, 1000 মাথা কুটলেও পায় না, 1000 ইচ্ছে থাকলেও পায় না। এমন এক একটা এলাকা আছে যে এই সকল কিছু বোঝেই না। আর সেখানে আমি যেখানে থাকি, এইখানে বাঙালিত্ব, বাঙালির সংস্কৃতি সব কিছু না মিলেমিশে আছে আকাশে বাতাসে। এত সুন্দর জায়গায় আমি থাকি। এখানে এমন কোনো বাঙালি ঘর নেই যেখানে ছেলে মেয়েদের জন্য একটা হারমোনিয়াম নেই, ডুগি তাবলা নেই বা গিটার নেই। আর এই সকল জিনিস জানো তো, আমি ছোট্টবেলা থেকে ভালোবাসি। আমার ছোট্টবেলা থেকে ভাল লাগে। হ্যাঁ, তখন হয়তো শেখার সুযোগ হয়নি, কিন্তু এই বয়সে এসে যখন শেখার সুযোগটা পেলাম না, সেটা আর হাতছাড়া করিনি। তাছাড়া না ভালো থাকারও রসদ চাই। ভালো তো থাকতে হবে না, সংসারের সাথে সাথে নিজেকেও ভালো রাখতে হবে। তাই জন্য কিছু না কিছু না পজিটিভ জিনিস জীবনে দরকার হয়। সেটাই হলো এই সকল জিনিস। আমি দেখো সারা দিন একা থাকি, কিন্তু একটা টাইমের জন্যও না বসে থাকার সময় নেই। তার কারণ আমার চটপট চটপট সংসারে কাজকর্ম করতে হবে, আমার স্বামী আছে তার যত্ন নিতে হবে, আমার মন্দির আছে আমার নিজের যত্ন নিতে হবে, তারপরে হ্যাঁ আমার নাচ রয়েছে, আমার গান রয়েছে, সে সকল প্রোগ্রাম আছে, তো আমাকে রিহার্সাল করতে হবে। তারপর আমাকে এই যে এখন নতুন ব্লগিং শুরু করেছি, সেই ব্লগের ভিডিও করতে হবে, এডিট করতে হবে, পোস্ট করতে হবে। তো সব মিলিয়ে না আমার ওই একা থাকা বা একা একা ওই ব্যাপারটা হয় না। আরও মনে হয় 24 ঘন্টার বদলে যদি কয়েক ঘন্টা দিন বেশি হতো তাহলে বোধহয় আমার পক্ষে সুবিধা হতো। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যেন আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার বাগানে জল দেওয়া, ঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে। এবারে রান্নাঘরে এলাম। রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। তার আগে এখানে এই যে রান্নার জলটা রেডি করে রাখলাম। আমরা তো এই জারের জল দিয়ে রান্না করি আর কেন্টের জল খাই। তো ওই জারের জলটা না শেষ হয়ে গেছিলো, সেটাই ওখানে রেখে দিলাম। এবারে রান্নাঘরটাকে পরিষ্কার করব। তার আগে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিই। এক্ষুনি না চুমকিদি চলে আসবে কাজ করতে, আর ও আসার আগে অন্তত জামা কাপড়গুলো তো ভিজিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমি কাজ করছি আর মেয়ের সঙ্গে কথা বলছি। আর আজকেও জানো তো ঠাকুর ঘরে যেতে না দেরি হবে। কী বলো তো, আজকে না এই বেলাতে আমাকে একটু গান নিয়ে বসতেই হবে, কারণ সামনেই তো প্রোগ্রাম, গানগুলো একটু প্র্যাকটিস না করলে হবে না। আর তার উপরে আমি এখন টিফিন খাইনি, একটু কিছু টিফিন খাবো, আর তারপর রান্নাঘরটা না একটু পরিষ্কার করব। রোজ তো তাড়াতাড়ি করে স্নান ধান করে পুজো করে নিচ্ছি, তারপর জানো তো এই কাজগুলো না আর করতে ইচ্ছে করে না, রয়েই যাচ্ছে। আর রান্নাঘরে এই গরমকালে বেশি দিন একভাবে ফেলে রাখলে কী হয় বলো তো, ছোটো ছোটো আরশোলাতে না ভরে যায়। মাঝে মাঝে না কোটো কাটা নামিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে
আরশোলাটা আর হতে পারে না। তো আজকে রান্নাঘরটা পুরোটা পারবো না করতে, অর্ধেকটা অন্তত করে রাখবো। তারপর স্নান সেরে পুজো করতে যাব। আমার টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে গানটা নিয়ে বসবো। আর জানো তো, খুব সত্যি কথা বলছি, আমার না গানের গলা একদম ভালো না। কি করে ভালো হয় বলো তো? ছোট্ট থেকে শিখলে সেটা আবার অন্য ব্যাপার। আর আমি শিখেছি 39 বছর বয়স থেকে। তখন আমি রীতিমতো সারেগামা থেকে শিখেছি, কারণ তার আগে তো আমি কিছুই জানতাম না। তো এত বয়সে গান শিখলে কি আর গানের গলা ভালো হয়? তবুও না, গলা ভালো হোক বা মন্দ হোক, আমার এই গলাতেই আমি একটা খুব সুন্দর গ্রুপের সঙ্গে যুক্ত। এবং আমি যে বাড়িতে বসে বসে গান টান করি না, এতে আমার খুব ভাল লাগে গান গাইতে, গান প্র্যাকটিস করতে। তো গলা ভালো না হয়তো, কিন্তু তাও না আমার ভীষণ ভাল লাগে, জানো তো। এবারে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। প্রথমেই না মাইক্রোওয়েভটা পরিষ্কার করে নিই। আর মাইক্রোওয়েভের আশেপাশে তাকটাতে না পুরো একটু হিট দিয়ে নিলাম। কি বলো তো, এই গুড়ি গুড়ি আরশোলা হওয়ার না একদম মোক্ষম জায়গা হলো এই মাইক্রোওয়েভের আনাচে কানাচে। এই জন্য কী করি বলো তো, শীতকালে নয়, বিশেষ করে এই গরমকালে না আমি মাঝে মাঝে এরকম মাইক্রোওয়েভটা নিচে নামিয়ে আবার হিট দিয়ে ঠিকঠাকভাবে পরিষ্কার করে আবার উঠিয়ে রাখি। আর তাক পরিষ্কার করতে করতে আমার হাতে কী এলো দেখো, এনশিওরের ডিব্বা। এটা আমার শাশুড়ি মায়ের এনশিওর ছিল। এই এনশিওরটা না উনি খুব ভালো খেতেন। সকালবেলা জল দিয়ে বিস্কুট দিয়ে গুলিয়ে মাইক্রোওয়েভে অল্প গরম করে ওনাকে খাওয়াতাম, আর উনি ঢক ঢক করে খেয়ে নিতেন। কতবার ব্লগে শেয়ারও করেছে। আর দেখো এনশিওরটা নিচে কেমন জমে গেছে, পুরো শক্ত হয়ে গেছে জানো। যখন উনি চলে গেলেন তখন এই এনশিওরটা না হাফ ডিব্বা ছিল, থাকতে থাকতে কেমন শক্ত হয়ে গেছে আর একটুখানি হয়ে গেছে। এবার এটা রেখে কি করব? এনশিওরটা ফেলে দেবো আর কোটোটা অন্য জায়গায় সরিয়ে রাখবো। সামনে থাকলে না মনটা খারাপ লাগবে। আরও অনেক এনশিওরের কোটো ছিল, সরিয়ে রেখেছি জানো তো। ওগুলো দেখলে না, ওই কোটোগুলো দেখলে আমার খুব মায়া লাগে, খুব কষ্ট হয়। আজকে না এই কোটোটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই জন্যে না সরিয়ে রাখবো। এই তাকগুলো তো আমার বর অতটা ঘাটে না, ওর চোখে পড়ে না, কিন্তু আমি তো ঘাটি, সর্বক্ষণ এই তাকগুলো খুলি। তো দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। উনি যদি শক্ত সামর্থ্য সুস্থ থাকতেন না, চলাফেরা করতেন, নিজে নিজে খেতে পারতেন, খাবার চাইতে পারতেন, তাহলে জানো তো ওই খাবারের কোটোটা দেখলে না অত কষ্ট হতো না। উনি না কিচ্ছু পারতেন না, বলতেও পারতেন না বহু বছর খিদে পেয়েছে কি না। যখন খাওয়াবো তখন খাবে, ওই আমাদেরকে টাইম টু টাইম বুঝে বুঝে খাওয়াতে হতো। এতটা অসহায় ছিল না, খুব কষ্ট হতো জানো তো তখনও, আর এখন তো কষ্ট হয়ই। সব ব্লগে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি না, বিশ্বাস করো, মনে মনে না খুব কষ্ট হয়, বুকটা মাঝে মাঝে ফেটে যায়। আহারে, কত মায়া মুখটাতে ছিল, কত কষ্ট ছিল। মুখ ফুটে জানো তো কোনোদিন বলতেও পারতো না যে আমার কোথায় কষ্ট হচ্ছে, আমাকে ওষুধ দাও বা আমাকে খেতে দাও বা আমি ওখানে যাব, কিচ্ছু বলতে পারতো না। চুপচাপ শুয়ে বসে থাকতেন আর হাসতেন। বড্ড অসহায় ছিল জানো তো। যত্ন করেছি, সব করেছি, মন থেকে যত্ন করেছি, কিন্তু তবুও কি বলো তো, ওনার কষ্টটা না খুব এখন বাজে বুকে। আর মা কালীকে বলি, মা কালী, এইভাবে ফেলে রেখো না। যা কষ্ট আমার শাশুড়ি মাকে দেখেছি, যে সে তার ছেলে মেয়েদেরও চিনতেন না, সেই কষ্টটা অন্তত আমি যেন না পাই। সুস্থ থাকতে থাকতে, শক্ত সামর্থ্য থাকতে থাকতে আমাকে উঠিয়ে নিও, এত কষ্ট দিও না। এসব কথা জানো তো আর বলবো না, কি বলো তো, বললেই না কথা বাড়ে। কারণ তার সঙ্গে না কাটানো প্রচুর স্মৃতি, 27.5 বছর তার সঙ্গে সংসার করেছি। স্মৃতিতে স্মৃতিতে আমার স্মৃতির খাতা ভরা ওনাকে নিয়ে। ওনার প্রতি অভিমান ছিল, অবশ্যই অভিমান ছিল, মান অভিমান সব ছিল, যেটা সমস্ত শাশুড়ি বউয়ের মধ্যে হয়ে থাকে। কিন্তু 14টা বছর উনি যে আমার কাছে সন্তান তুল্য হয়েছিল না, তো ওই সন্তান তুল্য হয়ে যখন ছিলেন, তো আমার ওনার প্রতি মান অভিমান সব কিছু না কোথায় যেন উড়ে গেল। উনি শাশুড়ি থেকে কখন যে আমার সন্তানের মতন হয়ে গেলেন আমি বুঝতেই পারিনি। আমি ওনাকে জানো তো, আজ বলছি, আমি নিজের কথা নিজেই বলছি, লাস্ট যে খাওয়ার পরে যে একটা কাই থাকে না, যেটা আমরা চেটে আঙুল চেটে চেটে খাই, থালা কেচে খাই, ওনাকে না খাওয়ানোর শেষে আমি সেটাও খাওয়াতাম। মানে এতটাই উনি আমার কাছে আপন আর সন্তানের মতন হয়ে গেছিলেন।
আর এদিকে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আজকে এই পর্যন্তই রাখলাম, পরের দিন আবার যেটুকু বাকি আছে সেটুকু করব। একদিনে না এখন সম্ভব না, এখন একটু অন্যরকম কাজের চাপ আছে তো, বুঝে বুঝে করতে হবে এই আর কি। এবারে স্নান করব, পুজো করব। অনেকটা বেলা হয়ে গেল ঠিকই, তবে অনেকখানি কাজও না এগিয়ে রইল। দেখো আমার পুরো রান্নাঘর পুরোটাই পরিষ্কার, কিছু কিছু জায়গা বাকি রয়েছে, কিন্তু সেটা ভেতরে, যেমন এই দরজাটা, চিমনিটা, এই দু একটা জিনিস বাকি আছে। তাছাড়া পুরোই পরিষ্কার করে ফেলেছি। এখন বিকেল 5:30 বাজে। আমি ঠাকুর ঘরের কাজ সেরেই না চটপট রেডি হয়ে নিচ্ছি। এখন যাব প্রথমে নাচের ক্লাসে, তারপর ওখান থেকেই ডাইরেক্ট যাব মল্লারে গানের ক্লাসে। আজকে তো শুক্রবার, গানের ক্লাস আছে, তো একদম না ডাইরেক্ট ওখান থেকে গানের ক্লাস করে তারপর রাতে বাড়ি ফিরবো। অনেক দিন পর এরকম বিকেলবেলা টোটো করে কোথাও যাচ্ছি, সে নাচের ক্লাস হোক আর যাই হোক, বিকেলবেলা করে টোটো করে যেতে না খুব ভাল লাগে। আর চারিদিক দিয়ে না হাওয়া আসছে, খুব ভাল লাগছিল। এবারে দেখো আমি নাচের ক্লাসে পৌঁছে গেছি। এখন আর ভিডিও করব না, আবার নাচের ক্লাস থেকে বেরোই, তারপর ভিডিও করব। আমার নাচের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তারপর বরের গাড়িতে করে সোজা মল্লারে ক্লাসে চলে এলাম। ওর এই সময় অফিস ছুটি হয়েছে, তো ও বলল আমি তোমাকে চলো ছেড়ে তারপর বাড়ি যাচ্ছি। ও আমাকে গানের ক্লাসে ছেড়ে ও বাড়ি চলে গেল। আর এদিকে দেখো সকলে চলে এসেছে গানের ক্লাসে। এটা মৃদু গীত হবে। বিস্কুট আলীকে বিস্কুট দে, একজন খুব এখানে বিস্কুট ভালোবাসে। ওই যে ওই রঞ্জনা দি বাবা চুল ছেড়ে হিরোইন একদম চুল ছেড়ে হেলদম। আমাদের গানের ক্লাস হয়ে গেছে। এবারে শর্মিলাদির সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরছি। আর জানো তো, শর্মিলাদিও না আমার ব্লগ দেখে, আর আমার ব্লগ খুব ভালোবাসে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ঝকঝকে সুন্দর ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে, আর পজিটিভ পজিটিভ কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।